আলাইকুম, ওয়েলকাম। আজকে আমরা আমাদের ইয়ার ডিজিজের একটা হেডলাইনে আমরা ডিসকাস করব ম্যানেজমেন্ট অফ ইয়ার ডিজিজ। আসলে এই টপিকসটার মধ্যে আমাদের যে বিএমডিসির কারিকুলাম আছে সেখানে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া এবং অ্যাকিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, স্পেশালি ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, তার সার্জারির গুলার এবং তার অ্যাপ্রোচ গুলা নিয়ে আলোচনা করা এবং তার ডিটেলস যতটুকু সম্ভব আন্ডারগ্রাজুয়েশনে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। কাজে ম্যানেজমেন্ট অফ ইয়ার ডিজিজ এখানে আমরা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়াকে টার্গেট করি এবং তার যে প্রিন্সিপাল অফ সার্জারি যেগুলো নিয়ে প্রত্যেকটা ডিজিজের সাথে আমরা একটু একটু করে আলোচনা করেছি, আজকে আরো একটু ডিটেলস আমরা আলোচনা করব। কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট। Conservative treatment of acute supportive otitis media with effusion, chronic supportive otitis media আমরা যেখানে অলরেডি ডিজিজের সাথে আলোচনা করেছি, এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ ইয়ার ডিজিজ এবং স্পেশালি দি অ্যাপ্রোচেস টু দ্য ইয়ার সার্জারি, এগুলো নিয়ে আমাদের মেইন আলোচনা করার টপিক্সের বিষয় আজকে। সার্জিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য ইয়ার ডিজিজেস, আমরা যে কানে সার্জারি করি, কানের সার্জারিগুলোর অ্যাপ্রোচগুলো সম্পর্কে আমরা প্রাথমিকভাবে একটু ধারণা দিতে চাই। সেটা হলো যে প্রথম কথা হলো পোস্ট-অরিকুলার অ্যাপ্রোচ। আমরা কিন্তু মেইনলি সবসময় বেশিরভাগ সার্জারি আমরা পোস্ট-অরিকুলার অ্যাপ্রোচে করে থাকি। পোস্ট-অরিকুলার অ্যাপ্রোচ হলে একটা স্ট্যান্ডার্ড পোস্ট-অরিকুলার ইনসিশন আছে এবং এটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে এন্ড অরাল অ্যাপ্রোচ আরেকটা নাম, এটা হলো যে আমি এগুলোর ছবি দেখাবো, স্কেচ আছে, স্কেচ দেখাবো। পারমিয়েটাল অ্যাপ্রোচ, কম্বাইন্ড অ্যান্ড এক্সটেন্ডেড দিস। কাজে পোস্ট অরিকুলার অ্যাপ্রোচ, এন্ড অরাল অ্যাপ্রোচ, পারমিয়েটাল অ্যাপ্রোচ এবং কম্বাইন্ড অ্যাপ্রোচ, এই চারটা অ্যাপ্রোচ, চারটার মধ্যে মেইনলি পোস্ট অরিকুলার, এন্ড অরাল এবং পারমিয়েটাল, এই তিনটে অ্যাপ্রোচ নিয়ে আমরা কথা বলবো। কম্বিনেশনটা তো এদের কম্বিনেশন। এই যে পোস্ট অরাল ইনসিশন বা পোস্ট অরিকুলার অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা ইনসিশনটার একটা স্পেসিফিক জায়গা আছে। জায়গাটা হলো এই যে হেয়ার লাইন আছে, হেয়ার লাইনের অ্যাটাচমেন্ট এবং রুট অফ দ্য অরিকুলার অ্যাটাচমেন্ট আছে, তার মাঝামাঝি জায়গায় ইনসিশনটা দিতে হয়। এই যে এখানে এটা হলো রুট অফ দ্য অরিকল এবং এটা হলো হেয়ার লাইন, তার মাঝামাঝি জায়গায় এই ইনসিশনটা দিতে হয়। কাজে এটা ডিসক্রাইবড অ্যাজ এ কার্ভড ইনসিশন from a point vertically above the external acoustic meatus। এই যে আমাদের এক্সটার্নাল acoustic meatus আছে তার ঠিক ভার্টিক্যালি অ্যাবভ, এটা যদি আমরা দেখি এখান থেকে কানে যে ছিদ্র আছে, এই ছিদ্রের ঠিক সোজা উপর থেকে vertically above the external acoustic meatus, it's a curved incision in between the attachment of the pinna বা auricle and root of the hairline। এই যে রুট অফ দ্য হেয়ার লাইন আছে এবং তার যে অরিকুলার অ্যাটাচমেন্ট আছে, তার ইন বিটুইন ইনসিশনটা দিতে হয়। এটা হলো পোস্ট অরিকুলার অ্যাপ্রোচ। এবং পোস্টোরাল ইনসিশন বা পোস্ট অরিকুলার অ্যাপ্রোচে দেখা যায় যে কানের ভিতরে মিডল হেয়ার ক্যাভিটি, পোস্ট অরিকুলার রিজিয়ন, স্পেশালি মাস্টয়েড এন্ট্রাম, হেয়ার সেল সিস্টেম, এডিটাস এবং ইন্টারনাল অডিটরি ক্যানেল পর্যন্ত এই প্রত্যেকটা জায়গা খুব ওয়াইডলি এক্সপোজড হয়, ভালোভাবে ভিজুয়ালাইজেশন হয়। আমরা তো আমরা মাইক্রোস্কোপ এগুলো করে থাকি, মাইক্রোস্কোপ দিয়ে আরো সুন্দরভাবে করা হয় এবং ব্যাপারটা খুব ইজি হয়। স্পেশালি অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনের এই রিজিয়নটা অনেক সময় পারমিয়েটালে বা এন্ডোরালে দেখা যায় না। কাজে এটা খুবই অ্যাডভান্টেজিয়াস এবং কানের পিছনে এই ইনসিশনটা এত সুন্দর এবং এত কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল। একটা হলো কানের পিছনে কেউ কারো দেখে না, হ্যাঁ, দেখাও যায় না, দেখে না। আরো দেখে নার মধ্যে এই কথাও সত্য যে আমরা যখন স্টুডেন্টদেরকে ইয়ার এক্সামিনেশন করতে বলি, এমবিবিএস পরীক্ষা বলি, ডিএলও বা এফসিপিএস পরীক্ষা এমএস এর কথা বলি, তখন দেখা যায় যে অনেকেই কানের পিছনে কোনো ইনসিশন আছে কিনা, আগে কখনো অপারেশন হয়েছে কিনা হিস্ট্রি নিতেও ভুলে গেল, আর এটার ইনসিশনও কিন্তু এক্সামিন করলো না, এবং এতে করে কিন্তু পরীক্ষা অনেক সময় পাশ করাই অসম্ভব হয়ে যায়। কাজে এটা আমরা এভাবেই খেয়াল করবো। আরেকটা হলো এন্ড অরাল ইনসিশন। এন্ড অরাল ইনসিশনটা হলো যে কানের ছিদ্রের ভিতরে কিন্তু একটু ইনসিশন আছে এট দ্য জাংশন অফ দি বোন এবং কার্টিলেজ, বা তারও ভিতরে 5 মিলিমিটার আউটার টু দ্য টিম্প্যানিক মেমব্রেন। এই যে এটা হলো এইটুকু কিন্তু আমাদের পারমিয়েটাল ইনসিশনের পার্ট।
এবং এই পারমিয়েটাল ইনসিশনের সাথে এইটা যে অ্যান্ড্রল ইনসিশন ইন বিটুইন দ্য অ্যান্টিরিয়র রুট অফ দ্য হ্যালিক্স অ্যান্ড দি ট্রাগাস, এই যে এটা ট্রাগাস এবং ট্রাগাস আর অ্যান্টিরিয়র রুট অফ দ্য হ্যালিক্স এর মাঝে যে জায়গাটা এটা এখানে এক্সটেন্ড করা যায় অনেকটুকুই, এটাও কসমেটিক্যালি ভেরি অ্যাকসেপ্টেবল। এই যে একটা দাগ দেওয়া হলো এখানে, এটাকে পিছনের দিকেও নেওয়া যায়। এখান থেকে আসলে এই ট্রাগাস এবং পোস্টিরিয়র রুট অফ দ্য হেলিক্স, এটা এই যে রুট অফ দ্য হেলিক্স এবং এই রুট অফ দ্য হেলিক্স এর মাঝে দিয়া এই কার্টিলেজিনাস এই জিনিসটা কিন্তু রিং এর মতো, বাট এখানে রিংটা ডিফিশিয়েন্ট। কাজে এদিক দিয়ে আমরা কেটে যদি কানের ভিতরে ঢুকে যাই এবং ফাঁক করে নেই, আমরা রিট্রাক্টটা দিয়ে ফাঁক করে নেই, তাহলে কিন্তু কোনো কার্টিলেজ ইনজুরি হয় না। কাজে এটা খুবই কসমেটিক্যালি একটা অ্যাকসেপ্টেবল, অ্যাজ ওয়েল এজ কোনো কার্টিলেজ না কেটে পিছনে ঢুকে যাও। পোস্টেরিকুলার অ্যাপ্রোচেও কিন্তু আমরা কার্টিলেজ না কেটেই ভিতরে ঢুকে যেতে পারি, এবং অ্যান্ড্রল ইনসিশনেও কিন্তু কার্টিলেজ না কেটে ভিতরে ঢুকে যেতে পারি। পারমিয়েটাল অ্যাপ্রোচেও কিন্তু বোন এবং কার্টিলেজিনের জাংশন, কারণ কার্টিলেজ ইনজুরি করলে কার্টিলেজে ইনফেকশন হয়, আর কার্টিলেজে ইনফেকশন হলে এটা যেমন আমরা বলি ফায়ার ইন দ্য উড, এই যে এখান থেকে শুরু করে এটা কিন্তু একটা সিঙ্গেল কার্টিলেজ। যেমন যদি কোনো কারণে এখানে ইনফেকশন শুরু হয়, ট্রাগাসের এই জায়গা থেকে শুরু করে পুরো পিনা পুরাটা ইনভলভ হয়ে যাবে গ্রাজুয়ালি, এবং এটা দি অ্যান্ড ইট উইল বি অ্যান্ড উইথ কলিফ্লাওয়ার ইয়ার। কাজে পুরো এত সুন্দর একটা কান যেটা অর্নামেন্ট কান আমাদের ফেসের মধ্যে, এটা কিন্তু তখন কলিফ্লাওয়ারের মতো হয়ে যাবে। কাজেই এটা হলো আমাদের অ্যান্ড ওরাল ইনসিশন, এবং এই প্রত্যেকটা ইনসিশন দিয়ে অ্যান্ড ওরাল ইনসিশন দিয়ে আমরা বা পোস্ট ওরাল ইনসিশন দিয়ে দুইটা থেকে দিয়েই আমরা যখনই বলা হয় কি কি অপারেশন করা যাবে, তখন যতগুলো অপারেশন আছে সবগুলো নাম দিয়ে দিলেই হয়। কেমন স্ট্যাপিডেক্টমি করা যাবে, কর্টিক্যাল মাস্টারেক্টমি করা যাবে, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করা যাবে, রেডিক্যাল মাস্টারেক্টমি করা যাবে, কেমন কানের এগুলা সবগুলো সার্জারি আমরা এইভাবে আন্ডার গ্রাজুয়েটে আমরা সাধারণত মনে করি গ্রাজুয়েট ডাক্তাররা এই পর্যন্ত জানবে যে কানের অপারেশন গুলো এই ডিরেকশনে হয়। রোসেন্স পারমিয়েটাল ইনসিশন, এবং এটা এই যে 6 o'clock পজিশন থেকে 12 o'clock পজিশন পর্যন্ত, এটা হলো 6 o'clock পজিশন, এটা হলো 12 o'clock পজিশন। এখান থেকে শুরু করে এইটুকু বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। আর এখানে যে এটাও কিন্তু ঠিক একই কথা, 6 o'clock পজিশন থেকে 12 o'clock পজিশন পর্যন্ত পারমিয়েটাল ইনসিশন। এটা কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ দেখে কানের ভিতর দিয়ে আমরা এটা দিয়ে আমরা মাইরিঙ্গোপ্লাস্টি করি, এটা দিয়ে স্ট্যাপিডেক্টমি করি, এই দুইটা অপারেশন অবশ্যই আমরা করে থাকি, টিম্প্যানোপ্লাস্টি এবং স্ট্যাপিডেক্টমি। আর এছাড়া এটিকোটমি করা যেতে পারে, মাস্টার্ডেক্টমি করা যাবে না, কারণ মাস্টার্ড ভিতরে অনেকটুকুই পিছনের দিকে যেতে হয়। কাজে এই তিনটা অ্যাপ্রোচ আমরা খেয়াল করব যে আমরা কানের অ্যাপ্রোচ তিনটা পারে। একটা হলো প্রথম হলো আমরা পোস্টোরাল ইনসিশন, আর একটা হলো অ্যান্ড্রল ইনসিশন, আর একটা হলো পারমিয়েটাল ইনসিশন, আর কম্বিনেশন তো কম্বিনেশনে। এখন এই যে আমরা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, যেটা টিউবোটিম্পেনিক ভ্যারাইটি, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং সেখানেও আমরা কিছু কথা বলেছি। কিন্তু এখন আমরা যদি এটুকু চিন্তা করি যে আমরা ট্রিটমেন্টের এইমটা কি, এবং এই এইম অফ দ্য ট্রিটমেন্টের সাথে আমরা পেশেন্ট কাউন্সিলিং এর ব্যাপার থাকে। আমাদের উদ্দেশ্য অনুসারে আমরা পেশেন্টকে কাউন্সিল করি। যে একটা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিউবোটিম্পেনিক ভ্যারাইটিতে আমরা যে ট্রিটমেন্ট করি, এটার এইম অফ ট্রিটমেন্ট হলো টু ইমপ্রুভ হিয়ারিং, টু প্রিজার্ভ হিয়ারিং, প্রিভেন্ট রিইনফেকশন অ্যান্ড ডিসচার্জ, অ্যালাউ সুইমিং। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমরা এই পেশেন্টের যে হিয়ারিং লেভেল আছে এটাকে ইমপ্রুভ করব। একদম নর্মাল কি হবে? টিম্প্যানিক মেমব্রেন রিপেয়ার করে দিলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রুগীদেরকে একটা খুব সুন্দর করে একটা কাউন্সিলিং করে থাকি। সেটা আমি আমার মতো করে বলি, সেটা হলো যে ইমপ্রুভমেন্ট অফ হিয়ারিং। পেশেন্ট অনেক সময় জিজ্ঞেস করে আমার কানের শোনা কি ঠিক আগের মতো হয়ে যাবে? আমি বলি বাজার থেকে একটা নতুন ঢোল কিনে এনে যদি আমরা এটার মধ্যে বাজাতে চাই, টোকা দিতে চাই, তাহলে টং টং করে আওয়াজ হবে। আর এটা যদি ছিঁড়ে যায়, এটা যদি ফেটে যায়, তাহলে এটার আওয়াজটা একদম ফরফর ফরফর করবে। আর এটা যদি আমরা তালি দেই, জোড়া দেই, তাহলে এটা ডুব ডুব করবে, টং টং আর করবে না। তখন মানুষ বুঝে যায় যে হিয়ারিং লেভেল উইল কাম টু নিয়ার নর্মাল, একদম নর্মাল না হোক। আসলে কিন্তু নর্মালও হয়ে যায় যদি কিছু সময় দেয়া যায়, আফটার 1 year, 6 months, 1 year, 2 years। কারণ আমরা যে টিম্প্যানিক মেমব্রেনটা লাগাই, এটা টেম্পোরাল ফাসা দিয়ে লাগাই, আমি দেখাবো, তো ভিডিও দেখাবো, অথবা কার্টিলেজ দিয়ে লাগাই। এগুলো কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায়, নর্মাল এপিথেলিয়াম চলে আসে, টিম্প্যানিক মেমব্রেন পাতলা টিম্প্যানিক মেমব্রেন চলে আসে। কাজেই আমরা এটা বুঝতে পারি পরে। আর
প্রিজার্ভ হিয়ারিং মানে হলো হিয়ারিং লেভেল যেন আর নিচের দিকে না যায়। প্রিভেন্ট ইনফেকশন, কানের মধ্যে ছিদ্র থাকলে বারবার ইনফেকশন হবে এবং ডিসচার্জ হবে, এটা যেন না হয়। অ্যালাউ সুইমিং, কারণ পানি ঢুকলে তো ইনফেকশন হবে, কাজেই পেশেন্টরা কিন্তু সুইম করতে পারে না। যেমন এটা হলো আমাদের দেশে সুইমিং, যদিও আমরা অত ইন্টারেস্টেড না, সুইমিং আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস অনেক লোকের জন্য, কাজেই মানুষ তো ডুব দিতে পারে না, সুইম করতে পারে না। সেটা এই কাজে এই চারটা জিনিস আমাদের খুব ক্রনিক সাপোর্টিভ অর্থাইটিস মিডিয়া টিউবোটিম্পানিক ডিজিজ জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এই মতো ট্রিটমেন্ট। এবং টিউবোটিম্পানিক ডিজিজ আমরা কোনটাকে বলি, একটা যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা করে থাকি, এটা হলো টিউবোটিম্পানিক ডিজিজ আমরা কনজারভেটিভ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস, এই ছবিটা আমি এই পর্যন্ত মনে হয় তৃতীয় চতুর্থবার দেখাচ্ছি, সেখানে হলো এটা হলো সেন্ট্রাল পারফোরেশন অফ দ্য টিম্পানিক মেমব্রেন, এটাও সেন্ট্রাল পারফোরেশন, এটা হলো মিডিয়াম সাইজ পারফোরেশন, এটা হলো বিগ সেন্ট্রাল পারফোরেশন, এটা হলো সাবটোটাল পারফোরেশন। এগুলো সবগুলোকে আমরা সেন্ট্রাল পারফোরেশন বলি। এবং বাই ডেফিনিশন আমি এই পর্যন্ত অনেকবার ডেফিনিশন বলেছি, এখনো বলবো, সেটা হলো যে এই পারফোরেশন ইন দ্য ফার্স্ট টেন্স অফ দ্য টিম্পানিক মেমব্রেন, মার্জিনস অফ হুইচ ইজ ফর্মড বাই টিম্পানিক মেমব্রেন। এটা কিন্তু এখানে হলো সেন্ট্রাল পারফোরেশন হবে, নট ইন দ্য সেন্টার। যে কোনোখানেই হোক, কিন্তু মার্জিন যদি, এই যে এটা মার্জিন ইজ formed by the annulus of the tympanic membrane, কাজে ফার্স্ট টেন্সা মধ্যে এটা হয়। কিন্তু আমরা যদি মার্জিনাল পারফোরেশনের কথা বলি, এটা দুইটা সাইটে হয়, এখানে কিন্তু পুরো ফার্স্ট টেন্সের মধ্যে সব সাইডে হয়, এটা দুইটা সাইটে হয়। একটা হলো ফার্স্ট প্রেসিডার সমস্ত পারফোরেশন ইজ মার্জিনাল পারফোরেশন, আর পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্রেন্ট অফ দ্য ফার্স্ট টেন্সা যদি মার্জিনের মধ্যে ইনভলভ করে, তাহলে ডেফিনেশনটা হলো এ পারফোরেশন ইজ সেড টু বি মার্জিনাল when part of the margin of the perforation is formed by bone and commonly located in the posterior superior quadrant of the pars stanza and in the pars placida. আর আমরা যদি টিউবোটিম্পানিক ডিজিজের সাকসেসফুল ট্রিটমেন্ট করতে চাই, প্রথমে আমরা একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, যেটার মধ্যে একটা নেজাল ডিকনজেস্টেন্ট থাকে, লাইক অক্সিমেটাজোলিন 0.5% হোক আর 0.25% হোক, বাচ্চাদের ক্ষেত্রে, বা জাইলোমেটাজোলিন দিয়ে থাকি 4 ফোঁটা করে প্রতি নাকে দিনে 3 বার করে 10 দিন। তারপর আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি লাইক অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 টাইমস ইন এ ডে ফর 7 days। এবং আমরা কানের মধ্যে ড্রপ দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক ড্রপ সম্পর্কে একটা দুইটা সম্পর্কে সবারই জানা রাখা উচিত, সেটা হলো যে আছে, অ্যাভেলেবলও খুব কম। আমাদের জেন্টামাইসিন খুব কমনলি প্র্যাকটিসড, 0.03% জেন্টামাইসিন 4 ফোঁটা করে 3 বার, এবং দেওয়ার নিয়ম অনেক সময় আমরা ওই সময় জিজ্ঞেস করি যে ডিসপ্লেসমেন্ট মেথডে দিতে হবে। কানটাকে, যে কানের মধ্যে আমরা ওষুধ দেবো সেই কানটাকে উপরের দিকে নিয়ে তারপরে এটার মধ্যে 4 ফোঁটা ওষুধ দিয়ে ট্রাগাসকে 3-4 বার টিপ দিয়ে দিলে, এই যে এরকম ছোট ছিদ্র যেগুলো থাকে এগুলোর ভিতরে অনেক সময় কানে ড্রপ দিলে ছিদ্রের ভিতরে যায় না এবং ইনফেকশনটা ভালো হয় না। ইনফেকশন কিন্তু টিম্পানিক মেমব্রেনের বাইরে না, টিম্পানিক মেমব্রেনের ভিতরে। তো কাজেই ওটাকে এখানে ডিসপ্লেস করে দিতে হবে, ইয়ারকে ডিসপ্লেস করে দিতে হবে আমাদের এই ইয়ার ড্রপ দিয়ে, অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে। ইরাডিকেশন অফ সোর্স অফ ইনফেকশন ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে কারো যদি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকে, কারো যদি ক্রনিক সাইনোসাইটিস থাকে, কারো যদি ক্রনিক টনসিলাইটিস থাকে, কারো যদি নেজাল পলিপ, অ্যালার্জিক রাইনাইটিস বা এডিনয়েডস থাকে, বা নেজাফ্রিংস অন্য কোনো ডিজিজ থাকে, কোনো ফরেন বডি থাকে, তাহলে কিন্তু তার যতই আমরা কানের দিকে ট্রিটমেন্ট করতে চেষ্টা করি ঠিক হবে না। তার স্টার্সিয়ান টিউব ফাংশনিং ফিরে আনার জন্য স্টার্সিয়ান টিউব দিয়ে ইনফেকশনটা মিডল এয়ারে যায়। কাজে এটার দিকে আমাদেরকে দরকার হলে টনসিলেক্টমি আগে করে নিতে হবে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম কারেক্ট করে নিতে হবে। এটা হলো এরাডিকেশন অফ সোর্স অফ ইনফেকশন। আর মাইরিঙ্গোপ্লাস্টি, সেটা হলো যে টিম্পানিক মেমব্রেনের রিকনস্ট্রাকশন উইথ অর উইথাউট মাস্টার্ডেক্টমি। আমরা আসলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উইথাউট মাস্টার্ডেক্টমি করে থাকি, কিন্তু উইথ মাস্টার্ডেক্টমির কথা আসে যখন রিজার্ভার ফেনোমেনা হয়, অর্থাৎ একটা একিউট সাপোর্টিভ অর্থাইটিস মিডিয়া। আমরা তখন বলেছিলাম এবং সবাই আমরা জানি যে যখন an event of acute supportive otitis media is always associated with some form of mastoiditis. Definitely it is associated with some form of mastoiditis. এই যে কিছু কিছু mastoiditis এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে, এই যে এটা রিজলিউশন যখন হয় তখন দেখা যায় অনেক সময় যে মাস্টার্ড এয়ার সেল সিস্টেমের বনি সেপ্টাগুলো যখন ভেঙে যায় তখন ওখানে পাত জমে যায়, এটাকে বলে রিজার্ভার। এবং এই রিজার্ভার যাদের থাকে এদের পরবর্তীতে কানের পর্দাটাও আর জোড়া লাগতে চায় না, আবার কানটা ড্রাইও হয় না, সবসময় ওয়েট থেকে যায়। কাজে সেই ক্ষেত্রে আমরা একটু কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি আমরা করে দিই। এই মাস্টার্ডেক্টমি বলতে আমরা কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি বা ক্যানেল আপ মাস্টার্ডেক্টমির কথা বুঝলাম। কাজে এই টিউবোটিম্পানিক ভ্যারাইটির এই ট্রিটমেন্টটা আমি রিভিউ করলাম, কিন্তু আমাদের মেইন টার্গেট হলো যে আমরা প্রসেস জানলাম এবং যে অপারেশনগুলো করে থাকি, সার্জারিগুলো করে থাকি, এবং হুইচ
দি মাস্টার্ডেক্টমিস আমাদের জানা দরকার, এবং এই মাস্টার্ডেক্টমি গুলোর মধ্যে আমরা তিনটা ধরনের মাস্টার্ডেক্টমির কথা আমরা আগেও ডিসকাস করেছি, আজকে একটু ডিটেইল করব। সেটা হলো কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি অর সোয়ার্জ মাস্টার্ডেক্টমি বা সিম্পল মাস্টার্ডেক্টমি, আর একটা হলো মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি, এরপর হলো রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। এই যে এটিকোয়েন্টাল টাইপ অফ ডিজিজ, এখানে এই যে মাস্টার্ড মিডল এয়ার ক্যাভিটির এখানে পোস্টেরিয়র সুপিরিয়র কোয়াড্র্যান্ট দিয়ে এডিটাসের অ্যান্ট্রাম হয়ে মাস্টার্ড এয়ার সেল সিস্টেম, মাস্টার্ড অ্যান্ট্রাম এবং এয়ার সেল সিস্টেমে এইভাবে এটা স্প্রেড করে। কাজে আমরা কানের ছিদ্রের ভিতর দিয়ে এখানে একটু কোলেস্টেরমা দেখতে পারি, কোলেস্টেরমের ভিতরে অনেক বড়। কাজে এটা পুরোটাই কিন্তু আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, এবং তখন দেখা যায় যে মিডল এয়ার ক্যাভিটি এবং মাস্টার্ড ক্যাভিটি একটা সিঙ্গেল ক্যাভিটি হয়ে যায়। আমি একটা সার্জারি দেখাবো, একটা ভিডিও দেখাবো, একটু ধৈর্য ধরে দেখলে এটা খুব সুন্দরভাবে এনজয় করা যাবে এবং প্রিন্সিপালটা জানা যাবে। কাজে এটা হলো মাস্টার্ডেক্টমিস। এবং এই যে আমরা আনসেফ ভ্যারাইটি বা কোলেস্টিয়াটোমা, এই এদের ট্রিটমেন্টের আমাদের এইম কি? মেইন এইম হলো টু সেভ দি লাইফ, নট দি ইয়ার, প্রিভেন্ট কমপ্লিকেশন এন্ড অ্যাসোসিয়েটেড মর্টালিটি। আমাদের কিন্তু যখন কোলেস্টিয়াটোমা হয়, এখান থেকে কিন্তু ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হয়, এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন হয়, এবং ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশনের মধ্যে ব্রেইন অ্যাবসেস তো আসলে 50% কেস স্টিল আজকে এত ট্রিটমেন্টের পরও 50% পেশেন্টস আর ফ্যাটাল। এই যে আমরা এটার জন্য কাজে টু মেক দি ইয়ার সেফ, আমাদের এই প্রথম কথা হলো প্রিভেন্ট কমপ্লিকেশন এন্ড অ্যাসোসিয়েটেড মর্টালিটি, টু সেভ লাইফ, নট টু সেভ দি ইয়ার, বিকজ ইয়ারের ভিতরে তার অনেক কিছু ডেস্ট্রয় হয়ে গেছে, এইটাকে আর সেভ করা যাবে না। অ্যাট দ্য সেম টাইম উইল ট্রাই টু রেস্টোর হিয়ারিং। আমরা এখানে যদি অসিকুলোপ্লাস্টি করি, আমরা এখানে যদি টিম্প্যানোপ্লাস্টি করি, তাহলে কিন্তু দেখা যাবে যে কিছুটা হিয়ারিং নর্মাল কাছাকাছি চলে আসছে কিছুটা। কারণ যদি আরেকটা কান যদি একদম কোনো কারণে আরো খারাপ থাকে অথবা দুই কানে ডিজিজ থাকে, তাহলে যেটুকু সার্ভিসেবল হিয়ারিং তো রাখতে হবে। এবং টু প্রিজার্ভ হিয়ারিং, প্রিজার্ভের কথা আসলো, এই যে রেস্টোর হিয়ারিং এবং প্রিজার্ভ হিয়ারিং মনে হয় কাছাকাছি শব্দ, মোটেই না। প্রিজার্ভ করা মানে হলো যে পরিমাণ হিয়ারিং আছে এটা যেন আর ডিটেরিয়েট না করে, টু প্রিভেন্ট ফার্দার ডিটেরিয়েশন অফ দ্য হিয়ারিং, এটাকে বলে আমরা প্রিজার্ভ হিয়ারিং। নট টু মেক দি ইয়ার নর্মাল, মরবিডিটি ইজ অলওয়েজ দেয়ার, অর্থাৎ যাদের কোলেস্টিয়াটোমা থাকে, যাদের আনসেফ টাইপ অফ ইয়ার ডিজিজ হয়, এদের ইয়ার কখনোই নর্মাল হওয়া সম্ভব না। আমরা যতই আমরা বিভিন্ন রকমের অ্যাডভান্সমেন্ট আজকে আসছি, কিন্তু কাছাকাছি আসা সম্ভব। কাজে এটার মধ্যে আমরা এখনো আছি। কাজে আমরা এইম অফ ট্রিটমেন্ট, এবং এই পেশেন্টকে আমরা কাউন্সেলিং করতে হবে খুব ক্লিয়ার। এবং পরীক্ষার সময় আমরা কিন্তু এই কাউন্সেলিং স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাই যে আপনি বাচ্চার পেশেন্টকে একটু বা পেশেন্টের প্যারেন্টকে বা পেশেন্টকে একটু কাউন্সেলিং করেন যে তার কোলেস্টেটম আছে, তার ট্রিটমেন্ট হবে। তখন পেশেন্ট অনেক সময় বলে যে আমি তো আমার কানের চিকিৎসার জন্য আর এসেছি, আমার সমস্যা দুটো, একটা হলো কান থেকে ডিসচার্জ হয়, আর একটা হলো কানের আমি কম শুনি। আমার এই দুইটা সমস্যা কি চলে যাবে? মাস্টার্ডেক্টমি করার পরে ডিসচার্জ চলে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, আর হিয়ারিং নর্মাল হবে এটাও কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমরা যেহেতু এটা গ্যারান্টি দিতে পারবো না, আমরা বলে যে দেখেন আপনার কিন্তু কানের শোনা কখনোই নর্মাল হবে না, এবং কান ড্রাই হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সবার কান ড্রাই হয় না। তাইলে তো আমি অপারেশন করবো কেন? অপারেশন করবেন বিকজ এটার মধ্যে একটা কোলেস্টিয়াটোমা নামক একটা প্যাথোলজি আছে, একটা ডিজিজ আছে, যেটা আপনার ব্রেইনে ইনফেকশন করতে পারে, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস করতে পারে, এবং যেটার থেকে আপনার জীবন বিপন্ন হতে পারে। আপনার হিয়ারিং কে ফার্দার ডিটেরিয়েট করে একদম ড্যাফ হয়ে যেতে পারেন, এবং ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলকে ইরোড করে মারাত্মক ভার্টাইগো করতে পারে। কাজেই আপনার ইয়ারটা এখন সেফ না, এটা এটা একটা টাইম বোমের মতো, কানের ভিতরে খারাপ একটা সিচুয়েশন। এটাকে আমরা সেভ করার জন্য আমরা এইটা ট্রিটমেন্টের অ্যাডভাইস করেছি। এগুলো কিন্তু পেশেন্টকে কাউন্সিল করতে হবে। এই যে এটিকোয়েন্টাল ডিজিজ, আমরা প্ল্যান অফ ট্রিটমেন্টটা কি, যেমন আমরা ওই দিক থেকেও দেখবো যে প্রতিটা সার্জারির ইন্ডিকেশন কি, এদিক থেকেও দেখি যে ডিজিজ গুলো আমরা কি প্ল্যানে। এখন যদি কোনো এটিকোয়েন্টাল ডিজিজ মানে যদি কোলেস্টেটোমা থাকবে, এবং কোলেস্টেটোমা যদি থাকে, তাহলে কিন্তু আমরা সবসময় সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট। এবং কি সার্জারি? মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি উইথ অর উইথাউট টিম্প্যানোপ্লাস্টি। কেউ কোনো সার্জন টিম্প্যানোপ্লাস্টি করেন, কোনো সার্জন করেন না। এটা ডিপেন্ড করে যে ফ্যাসিলিটি কতটুকু অ্যাভেলেবল এবং কতটুকু স্কিল ওই সার্জনের আছে। কারণ সবাই টিম্প্যানোপ্লাস্টি করেন না। কেমন উইদাউট কমপ্লিকেশন যখন হয়, যে তখন কিন্তু মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি ইজ দ্য ট্রিটমেন্ট।
আর যখনই কমপ্লিকেশন হয় সেখানেও দুটো গ্রুপ আছে। যখন ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হয় তখন কিন্তু এটাকে আমরা বলি রেডিক্যাল মাস্টারেক্টমি আমরা করি। আর যখন এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন হয় তখন আমরা কিন্তু ওই যে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করি। কাজে এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন গুলো নিয়ে আমরা বলেছিলাম আগে, যদি লেবিরিনথাইটিস হয়, যদি ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হয়, যদি গ্রানুলেশন টিস্যু হয়ে পলিপ হয়, এগুলা ড্যাপনেস তো আছে, এগুলোর জন্য আমরা করি মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। আমি ভিডিওতে দেখাবো, একটু সংক্ষিপ্ত ভিডিওতে, যে আমরা মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি কতটুকুকে বলি আর কতটুকুকে রেডিক্যাল মাস্টারেক্টমি বলি, এবং দুইটা অপারেশনের মধ্যে ডিফারেন্স কি। আর আমরা তো এই ইয়ের কথা বললাম, আমরা মাস্টারেক্টমি অপারেশনের কথা যখন আমরা বলি তখন ওটা কিন্তু আবার একটু এদিক থেকে দেখি যে 3 ধরনের মাস্টারেক্টমি আছে। একটা হলো কর্টিক্যাল মাস্টারেক্টমি অথবা সিম্পল এন্ড সোয়াজ মাস্টারেক্টমি। এটার ইন্ডিকেশন কি এবং এক্সটেন্ট অফ সার্জারি কি এটা আমি বলবো। আর একটা হলো মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, যেটা ইন্ডিকেশন কি, এক্সটেন্ট অফ সার্জারি কি। রেডিক্যাল মাস্টারেক্টমি, তার ইন্ডিকেশন কি এবং এক্সটেন্ট অফ সার্জারি কি আমাদের জানবো। এখানে একটা কথা আমি, যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা দেবেন ওনাদের জন্য বলবো, যে কেউ যখন জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য টাইপস অফ মাস্টারেক্টমি, আমি এখানে যেই সিরিয়ালে লিখেছি ওই সিরিয়ালে বললে জিনিসটা বুঝে পড়লে এই সিরিয়ালে বলবেন। যেমন কর্টিক্যাল মাস্টারেক্টমি হলো এই যে মিনিমাম সার্জিক্যাল প্রসিডিওর, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি হলো তার চেয়ে একটু বেশি, রেডিক্যাল মাস্টারেক্টমি হলো তার থেকেও বেশি। এখন কেউ যদি এলোমেলো সিরিয়ালে বলে তাহলে আমরা বুঝি যে সে আসলে সার্জারি গুলোর ডিসিপ্লিনটা জানে না। অথবা কেউ যদি বলে যে রেডিক্যাল আগে বলবে, মডিফাইড রেডিক্যাল বলবে, কর্টিক্যাল বলবে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ সে এক্সটেন্সিভ সার্জারি থেকে মিডিয়াম সার্জারি এবং মিনিমাম সার্জারিতে সে বলছে, এটাও কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে। কাজে আমরা কর্টিক্যাল মাস্টারেক্টমি, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি এবং রেডিক্যাল মাস্টারেক্টমি এই সিরিয়ালে আমরা বলবো। যদিও কর্টিক্যালের পরে রেডিক্যাল বলে নাম মনে করে আনতে অনেক সময় মডিফাইড রেডিক্যাল বললে যেমন একটু, যে রেডিক্যালকে মডিফাই করা আসলে এক্সটেন্ট অফ সার্জারির জন্য এভাবে স্যাররা শুনতে চান। কর্টিক্যাল মাস্টারেক্টমির ইন্ডিকেশন গুলো কি, আমি এখানে দুটো জিনিস দুটো ভাগে লিখেছি। এই জন্য প্রথম ভাগটা হলো ইন্ডিকেশন, দ্বিতীয় ভাগটা হলো এক্সটেন্ট অফ সার্জারি। কেমন ইন্ডিকেশন কি, একিউট মাস্টারডাইটিস। একিউট মাস্টারডাইটিস কিন্তু একিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া, ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া দুটার সাথে রিলেটেড, দুটার থেকে হতে পারে। মাস্টার্ড রিজার্ভারের কথা আমি বলেছি, যে যেখানে একিউট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া হওয়ার পরে রিজলিউশন হয়ে গেছে বাট কান ড্রাই হচ্ছে না, সেখানে মাস্টার্ড এয়ার সেল সিস্টেমের ভিতরে পাস রয়ে গেছে, এটাকে বলে মাস্টার্ড রিজার্ভার প্যানোভেনা। আর মাস্টার্ডেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি যে অপারেশন, যেখানে ক্যানেল ওয়াল আপ অপারেশন, এটাও আমি সার্জারির সময় একটু দেখাবো যে ক্যানেল ওয়াল আমরা কোনটাকে বলি। ফেশিয়াল নার্ভ ক্যানেল এবং পোস্টেরিয়র মিয়েটাল ক্যানেল ওয়াল, এখানে ফেশিয়াল ব্রিজ এবং ফেশিয়াল রিজ দুটো জিনিস আছে পোস্টেরিয়র বনি ক্যানেল ওয়ালের সাথে। কাজে এখানে হলো কর্টিক্যাল মাস্টারেক্টমিতে কতটুকু অপারেশন করা হয়। এক্সান্টারেট, এক্সান্টারেট শব্দটার মানে হলো যে কমপ্লিটলি রিমুভ করি আমরা, কেমন ভেঙে চুরে সমান করে দেই অল মাস্টার্ড এয়ার সেলস এন্ড রিমুভ পকেটস অফ পাস। এক্সান্টারেট করা মানে সবগুলোকে ওপেন করে এক জায়গায় করে দেয়া বা এক্সটারারাইজ করে দেয়া, কেমন এক্সান্টারেট করা অল মাস্টার্ড এয়ার সেলস, এখানে মাস্টার্ড অ্যান্ট্রামের দিকে এক্সান্টারেট করে দেয়া সমস্ত এয়ার সেলকে, এবং রিমুভ পকেটস অফ পাস। এটা হলো যে একিউট কর্টিক্যাল মাস্টারেক্টমি বা সিম্পল মাস্টারেক্টমি। এটা একটা পোস্টোরাল ইনসিশন দিয়ে আমরা মাসেল এবং স্কিন এগুলো সরিয়ে আমরা মাস্টার্ড অ্যান্ট্রাম এবং এয়ার সেলের সমস্ত ইনফেক্টেড ম্যাটেরিয়ালকে এক্সান্টারেট করে দেওয়া। তারপরে আসছে এই যে সিরিয়াল মতো আসলে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। এখানে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টেটোমা এবং ক্রনিক সাপোর্টিভ উইথ এক্সট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনস, এই কথাটা আমরা ওইভাবে বলেছিলাম, আবারও বলি যে এখানে যে উইথ কোলেস্টেটোমা যদি হয় তাহলে একদম আর্লি কোলেস্টেটোমা অল্প একটু দেখলেও আমরা মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করি। যদিও আজকে এটিকোটমি খুব লিমিটেড কোলেস্টেটোমা ইন দ্য এটিক শুরু হয়েছে, আজকে তো কিছু কিছু ডিজিজ একদম আর্লি মাইক্রোস্কোপের বদৌলতে এবং ম্যাগনিফিকেশনের বদৌলতে খুব আর্লি ডায়াগনোস করা যায়, তাহলে দেখা যায় যে ওগুলোকে আমরা এটিকোটমি করে থাকি। তাও এটি যে টাইপ অফ মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। chronic supportive otitis media with cholesteatoma, chronic supportive otitis media with extracranial complications, এগুলো হলো আমাদের মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমির ইন্ডিকেশন। আমরা কি করি, কোলেস্টেটোমাটাকে রিমুভ করি, এক্সান্টারেট অল মাস্টার্ড এয়ার সেল সিস্টেম, রিমুভ দি ব্রিজ এন্ড ফেশিয়াল রিজ,
হ্যাঁ, এটা ফুস্টে বনি ক্যানেলের পার্ট, এগুলা আমি দেখাবো। রিমুভাল অফ ডিজিজ ওসিকাস প্রিজার্ভিং দ্য ফুড প্রেরোতে স্ট্যাফিস। কখনো কখনো দেখা যায় আমরা কিন্তু ফুড প্রেরোতে স্ট্যাফিস কোনোভাবেই রিমুভ করবো না, মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমিতে হোক আর রেডিক্যাল মাস্টার্ডেক্টমিতে হোক, কারণ ফুড প্রেরোতে স্ট্যাফিস রিমুভ করলেই আমাদেরকে দেখা যাবে যে হয়তো আলটিমেটলি ডেড এয়ারে হয়ে যেতে পারে। সেই জন্য কাজেই আমরা এটা প্রিজার্ভ করব। এটা হলো মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। আর রেডিক্যাল মাস্টারেক্টমির কথা যদি আমরা বলি, যেখানে ম্যাক্সিমাম সার্জারি করা হয়, সেখানে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি যেটুকু আমরা রিমুভ করি, সেখানে মিডল এয়ার ডিজিজ ফ্রম দ্য মিডল এয়ার, ডিজিজ অফ দ্য পোস্টেরিকুলার মাস্টার্ড এয়ার সেল সিস্টেম, এডিটাস এবং এ থেকে এটার সাথে অসিকাস প্লাস স্ট্যাফিস সুপারস্ট্রাকচার রিমুভ প্রিজার্ভিং দ্য স্ট্যাফিস ফুটপ্রিন্ট। এখানে ওই দিকের মতো শুধু ফুটপ্রিন্ট অফ দ্য স্ট্যাফিস রেখে আর সব এখান থেকে ফেলে দিতে হবে, রেমনেন্টস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন রিমুভ করতে হবে। কারণ আমরা তো যখনই মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করি, কিন্তু এটার সাথে কিন্তু আমরা টিম্প্যানোপ্লাস্টি করে দিই, যেটাকে আমরা টাইপ 3 টিম্প্যানোপ্লাস্টি বলে থাকি, যেখানে আমরা ডিপ লেভেলে আমরা ইভেন অসিকুলোপ্লাস্টিও করে দিই এর সাথে। কিন্তু রেডিক্যাল মাস্টারেক্টমি করে কখনোই অসিকুলোপ্লাস্টি বা টিম্প্যানোপ্লাস্টি করা হয় না। কারণ হলো যে এখানে যদি আমরা ইভেন যেহেতু ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন মানে ব্রেইন অ্যাবসেস, এক্সট্রাডুরাল অ্যাবসেস, সাবডুরাল অ্যাবসেস, তার মানে এটা রুট অফ ইনফেকশন, বোন ভেঙে একটা চ্যানেল যেহেতু হয়ে আছে, সেই জন্য এটার মধ্যে পরবর্তী কোনো ইনফেকশন হলে ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হবে। কাজে আমরা এখন টিম্প্যানিক মেমব্রেনের রেমন্যান্টও ফেলে দেব এবং সিকুলার সিস্টেমে ফুড প্রেরোতে স্ট্যাফিস রেখে সব ফেলে দেব। কিন্তু আমরা যদি মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করতে যাই, সেখানে যদি অসিকালস নষ্ট দেখি তাও ফেলে দেব। কাজেই কিন্তু ভবিষ্যতে আমরা ওই সেটিং এ না হোক, পরের সেটিং এও কিন্তু রিকনস্ট্রাকশন করে আবার একটু ইমপ্রুভ হিয়ারিং এর চেষ্টা করব। কিন্তু রেডিক্যাল মাস্টারেক্টমিতে আর কখনোই কোনো হিয়ারিং ইমপ্রুভমেন্টের জন্য আমরা চেষ্টা করব না। এবারে শুধু যতটুকু প্রিজার্ভ করা যায় ততটুকুর জন্য আমরা থাকবো। কাজে রেমন্যান্ট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেনও রিমুভ করব, অসিকলস সব রিমুভ করে দেব এবং মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমিতে যা করার সেটা তো আমরা করবই। এটা হলো আমার কথা। এখানে রিকনস্ট্রাকশনের মধ্যে আমি শুধু কয়েকটা জিনিসের নাম বলেছি, সংক্ষেপে বলে যাব, কারণ আমাদের এগুলা ইএনটি, আমাদের জেনারেল ইএনটির লোকজন তো এগুলা প্র্যাকটিসই করে না এবং মানে আমরা সবাই জানিও না। আর শুধু অটোলজিস্টরা এগুলা করে থাকে। যেমন এক নম্বরে বললাম টিম্প্যানোপ্লাস্টি। টিম্প্যানোপ্লাস্টি মানে অসিকুলোপ্লাস্টি ছাড়াও ওয়ালস্টেইনস 5 টাইপস অফ টিম্প্যানোপ্লাস্টি আছে এবং সেখানে টাইপ 1 কে আমরা বলি টিম্প্যানিক মেমব্রেন রিকনস্ট্রাকশন, টাইপ 2 কে বলি টিম্প্যানিক মেমব্রেন উইথ মেলিয়াসের হেড অফ দ্য মেলিয়াস যদি নষ্ট হয়ে যায় এটুকু রিকনস্ট্রাকশন, টাইপ 3 হলো মেলিয়াস ইনকাসও যদি চলে যায় তাহলে স্ট্যাফিসের উপরে আমরা মাস্টারেক্টমি করে যে রিকনস্ট্রাকশন টিম্প্যানিক মেমব্রেন, এটা হলো টাইপ 3। টাইপ 4 হলো আমরা যদি শুধু স্টেশন টিউবটা বন্ধ করে দেই একটা গ্রাফট দিয়ে। আর টাইপ 5 হলো আমাদের ল্যাটার সেমিসার্কুলার ক্যানেলে যেখানে ইরোশন আছে সেখানে এগুলো ক্লিন করে এখান পর্যন্ত আমরা টেম্পোরালিস ভাষা দিয়ে যদি ডেকে দেই, তাহলে আমরা যদি টেম্পোরালিস ভাষা দিয়ে আমরা কিভাবে রিকনস্ট্রাকশন করি সেটার আমি একটা ছবি দেখাবো। আর এটা ছাড়া আমি এই 5 টাইপস অফ অসিকুলোপ্লাস্টি মানে রিকনস্ট্রাকশন অফ দ্য অসিকুলার চেইন। এখানে হলো এখানে আবার এটার এই অসিকুলার চেইন রিকনস্ট্রাকশন আমাদের যে ম্যালিয়াস আছে, ম্যালিয়াসের রেমন্যান্ট অথবা ইনকাসের রেমন্যান্টকে আমরা স্কাল্পচারিং করে মাইক্রোস্কোপের নিচে ধরে দেখে কেটে সুন্দর করে একটা ছিদ্র করে ফুড প্রেরোতে স্ট্যাফিসের সাথে আটকাই দিয়ে বাকিটার উপরে পর্দা দিয়ে দিলে আমাদের হিয়ারিং গেইন হয়। এরা নষ্ট হয়ে যায় না, এরা যেহেতু মিডল ইয়ারের। অথবা কখনো কখনো আমরা এখানে কঙ্কাল কার্টিলেজ দিয়েও আমরা করে থাকি, নেজাল সেপ্টাল কার্টিলেজ দিয়েও এই অসিকুলোপ্লাস্টি করা যেতে পারে। কাজে ম্যারিঙ্গোপ্লাস্টি, অসিকুলোপ্লাস্টি, টিম্প্যানোপ্লাস্টি, টর্ফ এন্ড ফর্ফ এই দুটা জিনিস সম্পর্কে শুধু নাম বলে যাই আর কিছু। টর্ফ মানে হলো টোটাল অসিকুলার রিপ্লেসমেন্ট প্রস্থেসিস। এমন একটা মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করলাম যেখানে দেখা গেল যে সমস্ত জিনিস আমরা শুধু ফুড প্রেরোতে স্ট্যাফিস ছাড়া আর কিছু বাদ নেই, সেই জন্য তার উপরে আমরা একটা টোটাল অসিকুলার রিপ্লেসমেন্ট প্রস্থেসিস, এগুলা সিরামিক দিয়ে গোল্ড দিয়ে বানানো, আমাদের দেশে খুব এটা পাওয়া যায় না, বাইরে একদম মানে অসিকুলার চেঞ্জ এরকম করে বানানো, এটা বসাই দিলে হিয়ারিং গেইন হয়। আর পরফ হলো পার্শিয়াল অসিকুলার রিপ্লেসমেন্ট প্রস্থেসিস। কাজে টোটাল আর পার্শিয়াল অসিকুলার রিপ্লেসমেন্ট প্রস্থেসিস দিলে আমরা এটা টিম্প্যানোপ্লাস্টি। এই যে 5 টাইপস অফ টিম্প্যানোপ্লাস্টি ছাড়াও
আমরা এই টর্ফ এবং পর্প এগুলা করা হয়। বিদেশে খুবই প্র্যাকটিস করে ওরা। আমরা অনেক সময় শুধু প্রস্থেসিস গুলো এনে আমরা লাগাই দেই, কিন্তু পেশেন্টের ফুট স্ট্যাফিক যদি ভালো থাকে এবং তার উপরে যদি বসাই দেয়, তার উপরে যদি আমরা টিম্পানিক মেমব্রেন দেই, ডেফিনেটলি পেশেন্ট ক্যান হিয়ার। দেয়ার ইজ এ লট অফ ইমপ্রুভমেন্ট অফ হিয়ারিং। আমরা অকেশনালি করি, কেউ যদি আইনে দিতে পারে। আমরা যেমন সবাই যখন বাইরে যেতাম আগে, তখন কিছু কিছু নিয়ে আসতাম, আমাদের দেশে এগুলো পাওয়া যায় না। আমরা মাইক্রো ইয়ার সার্জারি একটা কথা শুনবো প্রায়, যে মাইক্রো ইয়ার সার্জারি হলো মাইরিঙ্গোটমি, মাইরিঙ্গোপ্লাস্টি, মাস্টারেক্টমিজ। এই অপারেশন গুলোকে আমরা মাইক্রো ইয়ার সার্জারি বলি, কারণ আমরা এগুলা উইথ দ্য এইড অফ মাইক্রোস্কোপ আমরা এই সার্জারি গুলো করে থাকি। কাজে মাইক্রো ইয়ার সার্জারি মানে ইয়ার সার্জারি ইজ ডান উইথ মাইক্রোস্কোপ আর কল্ড মাইক্রো ইয়ার সার্জারি। আমরা তো অন্যান্য এই অপারেশন গুলোর সম্পর্কে আগে থেকেই জানি, যেমন এগুলো হলো মাইক্রো ইয়ার সার্জারি। কাজেই আমি এই সম্পর্কে বললাম। এখন আমরা একটা সার্জারি মাইরিঙ্গোপ্লাস্টি, যেটা টেম্পোরাল ফাসা দিয়ে বা কার্টিলেজ দিয়ে করা হয়, কেমন? কাজে এই মাইরিঙ্গোপ্লাস্টি আমরা দেখব। এই যে একটা ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিউবোটিম্পানিক ডিজিজ, এই যে হ্যান্ডেল অফ মেলিয়াস পার্স টেন্সাটা অলমোস্ট নাই, ইটস বিগ সেন্ট্রাল পারফোরেশন। যেমন এটার আমরা যে এখানে ইনসিশন দিয়ে আমরা এই টিম্পানোমিয়েটাল ফ্ল্যাপ তুলে, তারপরে এইদিকেও চামড়ার নিচে দিয়ে তুলে, কিভাবে টেম্পোরাল ফাসা তো টেম্পোরাল মাসের উপরে ইনসিশন দিয়ে খুলে আমরা এটা সাইজ মতো নিয়ে আমরা একটু হারভেস্টিং করি, প্রসেসিং করি। সেটা হলো একদম থিন করে নেই, যাতে করে মাসেল না থাকে, যাতে করে এটা নিউট্রিশন কম লাগে। পরে আমরা এটা বসে। কাজে এই সার্জিক্যাল প্রসিডিউরটা একটু and we have now designed a new technique for that to avoid that fogging, and you will see what we are doing now. প্রথমে আমরা এই মার্জিনটাকে র করে নেই। আমি একটু বলে রাখি যাতে করে সবাই খেয়াল করতে সুবিধা হয়। মার্জিনটা র করে নেই কেন? এখানে যেন আমরা একটা টিম্পানিক মানে টেম্পোরাল ফাসা দিব, তখন এখান থেকে ইপিথেলিয়াম গ্রো করে ছিদ্রটা বন্ধ করে দেবে। আমরা যে টেম্পোরাল ফাসাটা দেবো, এটা বেশি দিন থাকবে না, এটা অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু টিম্পানিক মেমব্রেনের ইপিথেলিয়াম চলে আসবে এখানে। দেখি আমরা প্রথমে দেবো টেম্পোরাল ফাসা, পরে দেবো এটা ফাসা না, এটা একটু and we are shoving it inside the eustachian tube. So once we do that, then the fogging was not there at all during surgery. So that was a very nice thing which we have started doing from this case. So we are just learning slowly on this particular area, that is endoscopic ear surgery. The view looks very beautiful. You can see the subtotal perforation there. And we've also modified one small instrument. You can see that's not an angle pig, but you can see how we have bent it there. It's like either a right angle or an angle pig. It's like, something like a... See that? You can see how beautiful that instrument is. So we made that instrument now and curved it in such a way that it can be used. And that is the margin being now trimmed off. And I think this surgery, if we want to practice it, after being a microscopic surgeon, we need to have a lot of new instruments and also maybe see a lot of experts doing this. And that is the elevation which we Palmeatal start incision now, using a Rosen's elevator. This is a two-handed procedure now. I'm doing a two-handed procedure. I'm putting the scope and elevating the flap. এটা খেয়াল করার বিষয়, খুব থিন। এই যে আমাদের রোজেন্স এলিভেটর দিয়ে কেমন করে, এটা কিন্তু একটু ছেড়ে গেলেই পরে আর গ্রাফট ভালোভাবে নিবে না, ছিদ্র হয়ে যেতে পারে। কাজে এটা খুব জেন্টলি এবং খুব ট্রেইনড হ্যান্ডে আস্তে আস্তে করতে হবে। স্কিন ফ্ল্যাটটা কেমন করে, কাজে জোরে একটা ধাক্কা লাগলে অনেকটু উঠে যাবে, নষ্ট হয়ে যাবে, অসিকুলার চেইন ইনজুরি হবে, অনেক কিছুই হতে পারে। এই যে 12 o'clock পজিশন থেকে আমাদের 6 o'clock পজিশন এটা একটা বড় ভিডিও থেকে আমি কেটে ছোট করে নিয়েছি। Where the view should be when we are elevating, so that we don't have any hitch or crossover. So this is actually an inferior view, and you are now seeing that once that is actually a posterior view. So this actually is slowly being written in a notebook, and we are now trying to form some
sort of protocols for this EES surgery, and you can এই যে পোস্টেরিয়র স্কিন তুলতে তুলতে অ্যানুলাস পর্যন্ত চলে গেল এবং অ্যানুলাস থেকে যে শুধু টিম্পানিক মেমব্রেনের আপার সারফেসটা নিয়ে যাবে এখানে কি করে মেলিয়াস থেকে কিভাবে see সেপারেট that করতে this হয় view is একটু very দেখতে nice for us to elevate at this quadrant. So every quadrant মাইক্রোস্কোপের is, নিচে খুবই ক্লিয়ার দেখা different যায় kind of view. It's not like the scalpel surgery where you always put it at 11. 11 is mantra for us when we do skull-based endoscopy. Now here we go. We are now elevating the. You can see the corrective pie. That's the fibrous annulus. You can see that instrument again being used there to now যেটা কিন্তু separate কোয়াড্রা the টিম্পানি annulus না from biliary mucosa. And once we do that, we can see that there's also a canal overhang anteriorly and inferiorly, and you can see that we are now going to bypass that very nicely with that instrument. You can also see that we're elevating that very beautifully from a little bit of blood. Yes, now we can see that that's actually elevation of the malleus now. We make it a point that জেন্ডার we মেলিয়াস elevate the থেকে malleus কিভাবে সেপারেট and, করা হয় you can see that the খুব malleus, জেন্টলি আস্তে malleus আস্তে is being জোরে জোরে টান দিলে Once ওসিগুলো that চেন is ফেটে done, গেলে we কিন্তু check the ট্যাপনেস হয়ে যাবে ability of the ossicular chain was intact, so we kept cotton ball, which is removing it right now, and you will see the ossicular chain very beautifully now. That's the cotton ball which is there in the eustachian tube still, and you can see that it's not formed at all so far, and you can see that's the perforation. We have elevated it, and you can see only in the anterior quadrant we have not elevated, and we are going to do what is called the reverse elevation. You can see the Rosen's knife being used right on the annulus, and we use a reverse elevation. Once we do that reverse elevation, then you can see that all the 360 degrees. কেউ এরকম রিভার্স এলিভেশন কেউ এরকম রিভার্স এলিভেশন করে আমি সাধারণত এখানে একটা ইনসিশন দিয়ে এই জায়গাটাকে ঠিক এরকম করে নামাই দিই এবং এদিক দিয়ে গ্রাফটা ঢুকাইয়া ওই দিক দিয়ে তুলে দিই সো দ্যাট আমার এটা একদম এনশিওর থাকে যে কিভাবে Now manipulated. We are now taking off the cotton from the incision tube orifice, and once we do that, we are now going to place the graft. গ্রাফট We কিভাবে place- harvested. That's the. We had some fogging, but then we have not completed that portion, and we are now showing. এই যে টেম্পোরালিস ফাসা এই যে টেম্পোরাল মাসেলের উপরে টেম্পোরাল ফাসা এখান থেকে ইনসিশন দিয়ে এই ফাসাটা নিয়ে ক্লিন করে রাখা হয় এটা হলো টেম্পোরাল ফাসা যেটা আমরা গ্রাফট View হিসেবে that we use করি। made a small hole in Right. that graft, and you can see that hole is being now. এটা আমরা কিভাবে প্লেস going করতেছি to এটা the দেখেন malleus handle. That is actually called the fish out technique. That is fishing out the handle of malleus through the graft. You can see that very nicely. The graft is now being fished out of the handle of malleus, and now you can see that the graft is very nicely placed, and that is actually the inferior part of the canal. That's the the graft being placed on the inferior canal. And make sure that the graft rests on all parts of the canal. You can see that the anterior quadrant is still not covered. মার্জিনের So সব what we যেন do now গ্রাফট is, থাকে this is very important. We elevate that tubercular flap, and then we see the edge of that graft. Edge. So I've still not identified the edge. That's the wrong move actually. Now you can see that we have to see the edge of the graft. So once we identify that edge, it is then pulled along the anterior canal wall. You can see that very beautifully that this graft is now resting on the anterior canal wall. And once we do that, now all around the graft is resting. And once we keep a small cord, take it out, see how beautifully the এই যে সব মার্জিনের নিচে টিম্পানি এটা কিন্তু আমাদের টেম্পোরাল ফাসা এদিকেও মার্জিনের নিচে স্কিনের নিচে এই মাল্টিমিয়ারাল স্কিনের নিচে চতুর্দিকে এটা প্লেস করা হলো কাজে এটা টিম্পানি মেমব্রেনতে জোড়া লেগেই যাবে graft is sitting, there's a suture line which is formed. You can see এরপর আমরা জেল ফোম দিয়ে দেই and what a wonderful view you get, and this perforation, subtotal perforation has been completely closed. That's a close-up view of the perforation closed. Thank you very much. এটা হলো আমরা টেম্পোরাল ফাসা বা টেম্পোরালিস মাসেলের ফাসা দিয়ে দিলাম কিন্তু আমরা কার্টিলেজও দিয়ে থাকি যেমন
কার্টিলেজও দিয়ে থাকে। Dental appendix. এই যে কার্টিলেজ, এটা হলো যে ট্র্যাগাল কার্টিলেজ, ট্র্যাগাস থেকে নিয়ে আমরা কার্টিলেজটা এখানে কমাইয়া পাতলা করে নিয়ে তারপরে মোটামুটি Then এখানে put ঠিক the একইভাবে আমরা perimetal flap back. বসাই দিই। একইভাবে বসাই দিয়ে এই যে ছিদ্রের এখানে যেটা, এই ছিদ্রের এখানে কার্টিলেজ দিয়ে দিলাম এবং সামনে তো অসিকুলার চেইন রয়ে গেল, কাজে এটাও খুব সুন্দরভাবে জোড়া লেগে যায় এবং খুব সুন্দরভাবে পেশেন্টের হিয়ারিংও গেইন হয়, খুব ভালো। ঠিক একইভাবে প্লেসমেন্ট এবং একইভাবে এটা হলো মাইরিঙ্গোপ্লাস্টি, আমরা টেম্পোরাল ফাসা দিয়ে করে থাকি, কার্টিলেজ দিয়েও করা যায়। এটা যেখানে দেখি যে ইনফেকশন রিপিটেডলি হচ্ছে তখন আমরা কার্টিলেজ গ্রাফট দেই এবং পরবর্তীতে আমরা জেল ফোম দিয়ে দিই বাইরে এবং ভিতরে। এখানে সেলাই করা হয় না, সেলাই করার কোনো দরকার হয় না, আমরা এই জেল ফোম কানের মধ্যে দিয়ে তারপরে আমরা ড্রেসিং করে দিই। মাস্টার্ডেক্টমি অপারেশন নিয়ে আবার আমরা কথা বলি। মাস্টার্ডেক্টমি অপারেশন বলছিলাম যে 3 রকমের, একটা হলো কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি বা সিঙ্গেল মাস্টার্ডেক্টমি, আরেকটা হলো মডিফাইড রেডিক্যাল মাস্টার্ডেক্টমি এবং আরেকটা হলো রেডিক্যাল মাস্টার্ডেক্টমি। এই যে একটা পোস্টেরিকুলার ইনসিশন, আমি একটা পোস্টেরিকুলার ইনসিশনের কথা তখন বলেছিলাম, সেই পোস্টেরিকুলার ইনসিশন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা যখন মাস্টার্ড করে এক্সপোজ করে তারপরে এখান থেকে আমরা যখন বোন কেটে ফেলি তখন আমরা মাস্টার্ড অ্যান্ট্রামের মধ্যে, যে এটা হলো স্পাইন অফ হ্যানলি এবং স্পাইন অফ হ্যানলিকে ফলো করে যখন কাটি তখন আমরা মাস্টার্ড অ্যান্ট্রামে ঢুকি এবং মাস্টার্ড অ্যান্ট্রাম ঢুকে মাস্টার্ড অ্যান্ট্রাম এবং এয়ার সেল সিস্টেমের সমস্ত ডিজিজ ক্লিয়ার করে দেই, মিডল এয়ার ক্যাভিটির ডিজিজ ক্লিয়ার করে দেই। যখন পোস্টেরিয়র বোনি ওয়াল যখন আমরা না নামাই তখন আমরা এটাকে বলি কর্টিক্যাল মাস্টারেক্টমি। আর যখন পোস্টেরিয়র বোনি ক্যানাল ওয়াল ডাউন করে দিলাম, ড্রিল করে করা হয়, তখন ওটাকে আমরা বলি মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। আর যখন টিম্প্যানিক মেমব্রেনের রেমন্যান্ট অসিকুলার চেইন সব ফেলে দেই তখন আমরা বলি রেডিক্যাল মাস্টারেক্টমি। এই যে এটা হলো একটা মডিফাইড রেডিক্যাল কর্টিক্যাল মাস্টারেক্টমি হলো যে এগুলো। আচ্ছা, এইখানে এই যে এখানে যেটা আমরা দেখতেছি সেখানে হলো যে এটা হলো মাস্টার্ড অ্যান্ট্রাম অ্যান্ড এয়ার সেল সিস্টেম, আর এটা হলো মিডল এয়ার ক্যাভিটি যেখানে গ্রানুলেশন টিস্যু পলিপ টলিপ এগুলো আছে। এটা হলো পোস্টেরিয়র বোনি মেটাল ওয়াল এবং এই পোস্টেরিয়র বোনি মেটাল ওয়াল যতক্ষণ থাকবে তখন এটা হবে কর্টিক্যাল মাস্টারেক্টমি। আর এটা যদি আমরা একদম ডেস্ট্রয় করে দিই তখন হবে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। আর এটা ডেস্ট্রয় করে দেওয়া মানে এটাকে আমরা সুন্দর করে নিয়ে আসি, কারণ এডিটাস এর অ্যান্ট্রাম আমরা দেখবো যে দুটা একটা ক্যাভিটি হয়ে যাবে, তখন আবার মিয়েটোপ্লাস্টি করে দেয় যাতে করে আমাদের 6 o'clock here, Yes, sir. all the way till 12 o'clock. Okay. For the first case, I stopped at 7. Here I came to 6. Yes. The reason I want the flaps away is I want to drill this bone if I do a modified radical. Okay. This So, এই যে মডিফাইড রেডিয়াল করার জন্য এটা বনি ফেশিয়াল ব্রিজ, এটা নিচে ফেশিয়াল নাম থাকে, আর এটা এডিটাস এর অ্যান্ট্রামের উপরে ফেশিয়াল ব্রিজ থাকে। Gel form. Okay. That also. Yeah. Right. একটা মাস্টার্ডেক্টমি অপারেশনের মিনিমাম এভারেজ টাইম 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পর্যন্ত, ডিপেন্ডিং অন দ্য স্পিড অফ দি সার্জন। কাজে আমি এটাকে মাত্র 5-7 মিনিটের একটা ভিডিও কেটে ইম্পর্টেন্ট yeah. পার্ট গুলো নিয়ে আসছি। Yes, sir. এটা তো বোঝা গেল যে মাস্টার্ড অপারেশনটা কি, মাইরিঙ্গোপ্লাস্টি অপারেশনটা কি, একটু আইডিয়া পাওয়ার জন্য আমরা অনেকেই জানি না, দেখে নাই কোনো সময়। Slip. Okay. এবং এই যে ড্রিল দিয়ে খুব স্লো আমরা মিলিমিটার ফ্র্যাকশন অফ মিলিমিটার করে বোন Yeah, কাটতে that's পারি। fine. That's wonderful. একটা সময় ছিল যখন আমরা এই সমস্ত সার্জারি শুরু করেছিলাম, সেগুলো ছিল হ্যামার এবং গাউজ দিয়ে। remaining portion of the ridge. See the ridge is out here? Would you like to protect that bluish area because It's covered by bone. There is no membrane. So I'm not worried. It's still thin bone. So if it's membrane, I would definitely do something about it. এই But যে then it's মিডল এর bone, so ক্যাভিটি I'm হলো not এটা, really মাস্টার concerned about it at ক্যাভিটি the হলো moment. এটা, তোমরা একটা And ক্যাভিটি it's হয়ে যায়। GA, the patient is not going to be stimulated by that at the moment. So you see that now I'm lowering it and I'm not scared about the facial nerve, so I go at right angle to the facial nerve at this moment.
ফেশিয়াল নার্ভ এখানে থাকে Do বলে you সে বলছে যে routinely আই lower ডোন্ট the কেয়ার facial অ্যাবাউট ridge ফেশিয়াল till নার্ভ you বিকজ লোকেশনটা দূরে, encounter the fallopian কিন্তু canal? এখানে কিছু করতে হলে সবারই Could you খুব repeat that, সাবধান please? হতে হয়। Do you routinely lower the facial ridge till the fallopian canal? Do I routinely know? Lower the facial ridge. Yes, I will, yes. And especially in this case, because I have to expose the sinus tympani because of the retraction of the tympanic membrane in that region. Molapoduma. So the thing is that I am not worried about the facial nerve. So ও since I'm not সামান্য worried about the সামান্য facial করে nerve, I হাঁটি can কাটা go as যাচ্ছে, low as I পানি want. দেওয়া I can go হচ্ছে, down to পানি দেওয়ার expose the এই যে nerve as এই যে well. এখানে দেখা যাচ্ছে যেখানে পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়ার কারণ হলো এটা হলো ড্রিল, এই যে একটা ডায়মন্ড ড্রিল বা এমনি একটা কাটিং ড্রিলও হয়, এটা দিয়ে একদম মাইক্রোস্কোপে দেখে যেভাবে দেখা যাচ্ছে একটু একটু করে কাটতেছে, কিন্তু মাইক্রোস্কোপে দেখে ম্যাগনিফিকেশন, এই ড্রিলও কিন্তু 2 মিলিমিটার 3 মিলিমিটার সাইজের ড্রিল। এটা দিয়ে পানি দেওয়া হলো কেন, বোন এভাবে ঘষে আনার জন্য, কিন্তু ওখানে টেম্পারেচার জেনারেট করে, এটা হিট জেনারেট করলে হিট যেন ফেশিয়াল নার্ভকে ইনজুরি So করতে না I'm not পারে। really concerned about the nerve. That's not my problem. My problem is more to do with the lateral canal. I don't even know what the audiometry of this patient is. Harish, could you tell me what the audiometry of this patient is? So now I'm. Severe conductive loss on the left side. Yes, sir. Could you increase the volume of the speaker and put a cake like on the patient? Severe conductive loss of the left ear. Both bilateral conductive loss. 53 conductive loss, 53 decibels. Okay. This is a sinusoidal angle. Further. A little bit of wood, so you drill that with a diamond butt and the wood stops. Now, similarly here, I'm now going towards the anterior buttress. My skin has been taken away to safety. So you see, that is probably the best thing I did in the beginning. I gave my incision so that my skin is protected and kept away safely. And now I'm using a diamond burr, a big diamond burr. The big diamond burrs are the ones which cause the least amount of damage. It's a small cutting burrs which tend to do the damage. So keep that in mind when you're drilling. Right, okay. So having done so far, now let me see and show you what exactly it is. Sometimes it's difficult to have orientation about কিডনির মতো what একটা I have been doing. স্পেস হয়, Wash. কিডনির মতো, বিনের মতো। So I'm going to wash the entire cavity. I did not show the entire steps of what I have been doing. So maybe it's time to explain myself to some extent. Probe. This is the costoma matrix. Yeah. I put back everything else. See that now? This is the skin flap. That's what it looks like now. Clean. এই যে পোস্টেরিয়র মেটালের স্কিন এবং অন্যান্য স্কিন এসে যে মাস্টার ক্যাভিটির ভিতর দিয়ে দেই, তাড়াতাড়ি করে হিল করে যায় স্কিন। So you see that is the anterior part of the tympanic membrane. See that? Yes. Anterior annulus. So now when you have a situation like this, you want this flap safely and you don't want this. So here, see, probe Guruma. So this is where you have a perforation, see that? That's your attic post-occipital retraction pocket. So you will divide the flap, scissors. You will divide the flap here. এগুলো মাইক্রোসিজার বলে। Be done. এই যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে কাটলো, এটাকে বলে মাইক্রোসিজার। If you have any এটা other করার পরে শেষ পর্যন্ত এই যে মাস্টার্ড ক্যাভিটি এবং মিডলের ক্যাভিটি, এখানে মিডলের ক্যাভিটিতে আমরা ওসিকলস বসাই দিলাম এবং এটা কভার করে দিলাম, তারপরে মাস্টার্ড ক্যাভিটি। questions, I will shut down and let Dr. Apparao and the others continue. See that how it tends. You need to have that tenting. You can see the shape of the ossicle on that. আমরা অল্প একটু অসিকুলো প্লাস্টিক দেখতে পারি, যেখানে এই অসিকুলটা বসানো হলো। কাছেই আমরা যে জিনিসটার উপরে এমফেসিস দিলাম এবং যে জিনিসটা বুঝলাম সেটা হলো যে আমাদের এই যে ইয়ের উপরে যে মাস্টার্ডেক্টমি এবং সবার শেষে টিম্প্যানোপ্লাস্টি আমরা করলাম, এবং মাস্টার্ডেক্টমি করে দেখা গেল যে মিডল ক্যাভিটি মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি এবং রেডিক্যাল মাস্টারেক্টমিতে
মাস্টার্ড অ্যান্ট্রাম, মাস্টার্ড এয়ারসেল সিস্টেম এবং মিডল এয়ার ক্যাভিটি একটা ক্যাভিটি হয়ে যায়। কাজে সেখানে আমরা মিয়েটোপ্লাস্টি করে দেবো, অর্থাৎ অ্যাক্সাস্টিক মেটাসটাকে হোয়াইট করে দেবো একটা ইনসিশন দিয়ে দুই দিকে টেনে সেলাই করে দিয়ে। আর কর্টিক্যাল মাস্টারেক্টমি তো ইয়ার ক্যানেল ঠিকই থাকবে, ইনট্যাক্ট থাকবে। কাজে আমরা এই রিলেশনে আমি আর দুটো জিনিস মেনশন করব। একটা হলো এই যে আমরা মাস্টারেক্টমি করি তার কমপ্লিকেশনস কি, কমপ্লিকেশনস অফ মাস্টারেক্টমি নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হয়। যে কোনো ইয়ার সার্জারি সম্পর্কে জিজ্ঞেস করলেই, তার কমপ্লিকেশন জিজ্ঞেস করলেই দুটো জিনিস মেনশন না করলে ভুল হয়ে যাবে। একটা হলো ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, আর একটা হলো ডেফনেস। অর্থাৎ পেশেন্ট মে ডেভেলপ টোটাল ডেফনেস এবং পেশেন্ট মে ডেভেলপ ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। আমরা দেখেছি, আমি পরীক্ষা নেওয়ার এক্সপিরিয়েন্স থেকে বলি, কাউকে জিজ্ঞেস করলেই বলে যে ব্লিডিং হবে, সারাউন্ডিংস ইনজুরি হবে, এই সে নন স্পেসিফিক কথাবার্তা। আমরা কিন্তু যেটা শুনতে চাই টিচাররা, সেটা হলো কথা দুটো। একটা হলো যে ডেফনেস, যে পেশেন্টটা কমপ্লিটলি ডেফ হয়ে যেতে পারে, আর একটা হলো যে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। এবং আমরা কিন্তু কখনো কখনো স্টুডেন্টদেরকে চয়েস দিই, বলি যে বলো তো দেখি, যদি একটা লোকের ডেফনেস এবং এই ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস এর দুইটার মধ্যে সবচেয়ে খারাপ কোনটা, অথবা কাউকে ওইভাবে বলি যে তোমার কানের মধ্যে এই অপারেশনটা লাগবে মাস্টারেক্টমি, একটা না একটা কমপ্লিকেশন তোমাকে নিতেই হবে, তাহলে তুমি কোনটা নেবা। কেমন, আমি দেখেছি যে এটা কিন্তু ট্রু, বেশিরভাগই অনেক সময় বুঝতে পারে না। ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস কেউ নিতে চায় না। একটা কান যদি ড্যাফ হয় আর একটা কান যদি ভালো থাকে, তাহলে সে কিন্তু শুনতে পারবে, কিন্তু হাফ অফ দ্য ফেস যখন প্যারালাইসিস হয়ে যাবে, এটা অ্যাস্থেটিক একটা মারাত্মক মানে ডিজাস্টার্স সিচুয়েশন ইন দ্য লাইফ। কান একটা শুনি না, কেউ জানে না, কিন্তু ফেসটা যদি হাফ প্যারালাইসিস হয়ে যায়, এদিকে চোখটা খোলা থাকে, চিকটা ঝুলতে থাকে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ নিচে পড়ে যায়, মানে লুজ হয়ে যায়, দাঁত দেখাতে গেলে, খাইতে গেলে পড়ে যায়, কথা বলতে গেলে গালটা সফট হয়ে যায়, কখনো কখনো মারাত্মক ভাবে ঝুলে উঠে, কাজে ঝুলে যায়। এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ ফেশিয়াল অ্যাস্থেটিক। আমি তো বলবো যে আমরা সারা জীবনে ফেসের যত্ন নেওয়ার জন্য যত পয়সা করে খরচ করেছি, সমস্ত শরীরের যত্ন নেওয়ার জন্য অত খরচ করি নাই। কাজেই আমরা এই ফেশিয়াল প্যারালাইসিসকে সিরিয়াসলি দেখবো, যে আমরা এটা যেন কোনোভাবেই না হতে পারে। কারো যদি হয়, তার সারা জীবনের জন্য এটা একটা সারা জীবনের কান্না, যে একজনের কারো যদি ফেশিয়াল প্যারালাইসিস হয়। কাজে আমরা কমপ্লিকেশন এই ছাড়া গ্রাফট ফেলিউর, অসিকুলার ডিসরাপশন, স্টেনোসিস অফ দ্য ইয়ার ক্যানেল, ইন্টারনাল জুগুলার ভেন, অথবা এখানে তো হলো যে জুগুলার বাল্বের ইনজুরি, কেমন এরকম ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল ইনজুরি, ল্যাবিরিনথাইন ইনজুরি, সবই হতে পারে। কিন্তু মেইন কিন্তু আমরা বলবো যে আমরা যে এই দুটো জিনিস, একটা হলো ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, আর একটা হলো টোটাল ডেফনেস অফ দি ইয়ার। আমি আশা করি আজকে এখান পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তীতে আর ইয়ার আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমি আরো দুটা ক্লাস নেব ইয়ারের উপরে। থ্যাংক ইউ।